ওদিকে ইতালিতে পিসার হেলানো টাওয়ার, এদিকে কলকাতায় পিসির হেলানো টাওয়ার। পুরসভার বিল্ডিং বিভাগটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির ঘুঘুর বাসা। তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই এই ঘটনাগুলি ঘটেছে। চটি বেশি চাটলে পরে তার পরিণাম কি, তার কলকাতার এই হেলানো বাড়ির মালিকেরা, হেলানো বাড়ির বাসিন্দারা বুঝুন। আপনাকে মাধ্যমে স্বাগত। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আমরা দেখতে পাচ্ছি বাঘাযতীন, তারপর দেখছি ট্যাংরা। এই যে কলকাতা শহরের বুকে একের পর এক বাড়ি হেলে পড়ছে, যেখানে দেখছি পুরসভার রিপোর্ট অনুযায়ী প্রায় 30টি বাড়ি এখনো পর্যন্ত হেলে রয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, ক্ষমতায় আসার পর 2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। তো আমরা সারা পৃথিবীর যে দৃষ্টিনন্দন যে ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে আমরা ইটালির পিসার হেলানো টাওয়ার দেখেছি, যে টাওয়ার দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা রোমে পৌঁছায়, ইটালিতে পৌঁছায়। তো কলকাতা লন্ডন হয়নি, কিন্তু কলকাতাতে এখন যেভাবে আপনারা বলছেন যে 35টি বাড়ি হেলে পড়েছে, 30টি বাড়ি হেলে পড়েছে, তো তাতে বোঝাই যাচ্ছে কলকাতা এখন পিসির হেলানো টাওয়ারের শহর হয়ে গেছে। ওদিকে ইতালিতে পিসার হেলানো টাওয়ার, এদিকে কলকাতায় পিসির হেলানো টাওয়ার। এবং এই যে বাড়ি হেলে পড়ছে, বাড়ি ঝুঁকে পড়ছে, বাড়ি ভেঙে পড়ছে, তার অন্যতম কারণ দুর্নীতি, পুর প্রশাসনের নজরদারি অভাব, গুণমান বাড়ি তৈরি খারাপ, বাড়ি তৈরির নকশা অনুমোদন থেকে শুরু করে বাড়ির সিসি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার মধ্যে কোনো বিধিবদ্ধ নিয়ম এখানে যে অনুসরণ করা হয় না, মগের মুলুক চলছে কলকাতা শহর এবং কলকাতা প্রশাসনে, তার সবচেয়ে বড় উদাহরণ একের পর এক বাড়ি হেলে পড়ছে। একজন মানুষ, সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি মাথা গোঁজার ঠাঁই করছে, তারপর 4 বছর 5 বছরের পর সে যখন বাড়িটি হেরে পড়ছে তখন তার জীবনে সব চলে যাচ্ছে। তাই একবার বাড়ি কেনার পর ফের নতুন করে তাদেরকে গৃহহারা হতে হচ্ছে। আমরা যেভাবে দেখছি পুরসভায় যে রিপোর্ট জমা পড়েছে, তার 30টি যে বাড়ি, তার মধ্যে 65% মানে 65% বাড়ি বেআইনি, কোনো নকশা নেই পুরসভার কাছে। কি করে এতগুলো বাড়ি হয়ে যাচ্ছে? দেখুন, এই পুরসভার আইনি বাড়ি বেআইনি বাড়ি দেখার কে মালিক? মালিক কর্পোরেশনের মেয়র ফিরহাদ সুরাবর্দী হাকিম। কিন্তু এই ফিরহাদ সুরাবর্দী হাকিমের লক্ষ্য কি? ফিরহাদ সুরাবর্দী হাকিমের লক্ষ্য কলকাতার 2 কোটি মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়া না, পুরো পরিষেবা দেওয়া না। এই ফিরহাদ সুরাবর্দী হাকিম তার নিজের বিধানসভা কেন্দ্রকে বলেন মিনি পাকিস্তান। তিনি বলেন যে যারা সনাতনী তারা হচ্ছে দুর্ভাগা, তাই তাদের দাওয়াতে ইসলাম বা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানান। আর তারপরে বলেন যে এই পশ্চিমবঙ্গে তথা সারা দেশে সংখ্যালঘুরা একদিন সংখ্যা গুরু হয়ে যাবে, জনসংখ্যা বৃদ্ধি করুন, হাম দো হামারা 4 হামারা 16, এইটা করে জনসংখ্যা বৃদ্ধি করে এখানে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু হয়ে শরিয়ত আইন চালু করুন। তো যে রাজ্যে শরিয়ত আইন চালু হবে, তৃণমূলের বদলে তালিবান হবে, তো সেখানে তো বাড়ি ভেঙে পড়বেই, এটাই তো স্বাভাবিক। তাই ফিরহাদ সুরাবর্দী হাকিমকে পুরো দায়িত্ব নিয়ে আমার তো ধারণা তার নিজের পদত্যাগ করা উচিত, অথবা মুখ্যমন্ত্রী তাকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম তো মেয়র ফিরহাদ হাকিম, তিনি তো সমস্ত দায় ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দিচ্ছেন। না, এটাই তো কারণ যে মূল অভিযুক্ত যিনি হয় সঞ্জয় রায়, তো ফাঁসির ঘটনাতে সঞ্জয় রায়ের মতো আসামি যার সমস্ত কিছু প্রমাণ হয়েছে, তিনিও তো বলছেন যে আরজি করের কাণ্ডে ওই মহিলা ডাক্তারের উপর তিনি কোনো অত্যাচার করেননি। তো অভিযুক্ত যিনি হন তিনি তো বারবার একথাই বলবেন, নিজের সাফাই দেবেন। কিন্তু কলকাতাবাসী, পুরোবাসী জানেন যে 3 তলা 4 তলার উপর যে কোনো বিল্ডিংয়ের বিল্ডিং প্ল্যান যদি পাস করাতে হয় মেয়রের সই লাগে। তো মেয়র যদি সই করে বিল্ডিং প্ল্যান পাস করেন তাহলে বাড়ি হেলে পড়লে তার দায় মেয়রকেই নিতে হবে, এবং কলকাতার রাজনৈতিক প্রশাসক যারা, বড় চেয়ারম্যান যারা, সিআইসি যারা, এমআইসি যারা, তাদেরকেই নিতে হবে। কিন্তু যদি মেয়রের কথা অনুযায়ী, তাহলে কি আমাদের মানে পুরসভার যারা, কলকাতা পুরসভা যারা ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে সেই স্বাধীন ক্ষমতা রয়েছে যে নকশা অনুমতি দেওয়ার বা এরকম কোনো কি ক্ষমতা রয়েছে? পুরসভার বিল্ডিং বিভাগটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির ঘুঘুর বাসা। এবং কলকাতা কর্পোরেশনের নাম যে কলকাতা চোরপোরেশন হয়েছে তার কারণ হচ্ছে বিল্ডিং বিভাগ এবং জঞ্জাল বিভাগ।
ফলে বিল্ডিং বিভাগে কোনো সৎ ইঞ্জিনিয়ারও যদি থাকেন, সেই সৎ ইঞ্জিনিয়ারও চাইলে পরেই কোনো নকশার সঠিক অনুমোদন না হলে পরে সেই অনুমোদন আটকে রাখতে পারবেন না। কারণ তারা জানেন যে ওখানে আটকে রাখলেই মেয়র পরিষদ, বড় চেয়ারম্যান, তৃণমূলের অন্যান্য যে রাজনৈতিক নেতাদের ফোন চলে আসে। এবং ওখানে ইঞ্জিনিয়ারিং স্কিলের উপর বাড়ির নকশা নির্ভর করে না, নকশা পাস নির্ভর করে না, ওখানে স্কোয়ার ফুটের হিসেবের উপর নকশা নির্ভর করে। এবং তা ওই মিতালি বন্দ্যোপাধ্যায় নামে এক কাউন্সিলর ইতিমধ্যে বলেইছেন যে আমার পার্টটুকু আমাকে দিয়ে দাও, বাকি বুঝে নেবো। এক রাজ্যসভার সাংসদও বলেছেন যে 75-25-এর হিসেব, যে 25 রেখে 75 উপরে পাঠিয়ে দাও। তো স্কোয়ার ফুটে হিসাব হয়ে গেলে বাকি আর ইঞ্জিনিয়ারিং দক্ষতার কোনো কিছুই কলকাতা কর্পোরেশন এলাকায় বাড়ি তৈরির জন্য লাগে না। যেসব এলাকায় বাড়িগুলি রয়েছে প্রত্যেকটা এলাকায় আমরা দেখছি তৃণমূল কাউন্সিলর রয়েছে, তাহলে এই যে কাউন্সিলররা যারা রয়েছেন তারা কি জানবেন না যে তার এলাকায় তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই এই ঘটনাগুলি ঘটেছে। একটিও বেআইনি বাড়ি নেই যে বেআইনি বাড়িতে এ ধরনের নির্মাণ হচ্ছে অথচ কাউন্সিলররা জানে না। এই কাণ্ডে, এই সিন্ডিকেট অবৈধ নির্মাণের কাণ্ডে হাত পাকিয়ে এত পোক্ত তৃণমূলের কাউন্সিলররা, যে এই তৃণমূলের বহু কাউন্সিলর আছে যারা বাড়ির পাশ দিয়ে পার হয়ে যাওয়ার সময় গাঁইতি বা ছেনি হাতুড়ির আওয়াজ শুনে বলে দিতে পারেন যে এই বাড়ি বেআইনি না এই বাড়ি অবৈধ না এই বাড়ি বৈধ। এত অভিজ্ঞতা তাদের যে কোনো নির্মাণের পাশে শুধু হাতুড়ির, কোদালের, গাঁইতির আওয়াজ শুনেই তারা বলে দিতে পারেন, গন্ধ শুকে তারা টের পেয়ে যান। তো সেরকম একটি কোনো এলাকাতে, তৃণমূল কাউন্সিলরদের এলাকাতে বাড়ি হেলে পড়ছে আর তারা জানছেন না, তা তো হতে পারে না। সবটাই তাদের গোচরে এবং তাদেরই দায়িত্বে এই ঘটনাগুলি ঘটছে। একতলা বাড়ি নয়, প্রায় 4-5 তলা বাড়ি রাতারাতি হয়ে যায়, কাউন্সিলর জানে না, মেয়র যেভাবে বলছে। আমি তো বলছি এরা এই স্কোয়ার ফিটের ব্যবস্থায় এতটাই পোক্ত যে বাড়ির ইটের গন্ধ, বালির গন্ধ এতেই বুঝতে পারে যে এখানে কি হতে চলেছে। এবং এখানে ইঞ্জিনিয়ারিং স্কিল, বৈধ অবৈধতা নির্ভর করে স্কোয়ার ফিটের বকরায়। স্কোয়ার ফিটের বকরা মিলে গেলে বাকি সব 7 খুন মা। সেই কারণেই কলকাতা শহরে বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, একটা মগের মুলুক চলছে। এবং কলকাতা শহরের সারা জীবনের সঞ্চয় করে একটি মাথা গোজার ঠাঁই করার পর ফের মানুষ বেঘর হচ্ছে। আমরা দেখেছিলাম গার্জেনসে যখন ঘটনাটি ঘটেছিল তখন দেখেছিলাম মেয়র বলেছিলেন যে কাউন্সিলরের কোনো দোষ নেই, এক্ষেত্রেও তিনি বলছেন কাউন্সিলরের কোনো দায় নেই। মানে কাউন্সিলরের দায় নেই, উনি বুঝতেই পারছেন যে কোম্পানির মালিক আর কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের গোলমালে খাঁড়ার ঘা তার উপর আসতে পারে। তাই কাউন্সিলরদের প্রোটেকশন দিয়ে তার পক্ষে অধিকাধিক কাউন্সিলরকে সঙ্গে রাখার চেষ্টা করছেন যাতে তার মেয়র পদটি না চলে যায়। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, আজ না হয়তো কাল জনাব ফিরাদ সোহরাওয়ার্দী হাকিমকে তার পদ থেকে সরতেই হবে। কিন্তু মেয়র একটা ভালো কথা, একটি যুক্তি দিয়েছেন। তিনি বলছেন পুরসভা কি বাঁশ দিয়ে হেলে যাওয়া বাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখবে? পুরসভা বাঁশ দিয়ে হেলে যাওয়া বাড়িগুলোকে দাঁড় করাবে না, কিন্তু এই হেলে যাওয়া বাড়িগুলো যখন দাঁড়াচ্ছিল তখন সঠিকভাবে নির্মাণ হয়েছিল কিনা সেটা পুরসভার দায়িত্ব। সেই কাজ যদি না করে থাকতে পারে তাহলে সাধারণ মানুষ বাঁশ নিয়ে মেয়রকে দাঁড় করিয়ে রাখবেন না মেয়রকে হেলিয়ে দেবেন তার ব্যবস্থা করবেন। আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করছি, এই যে বাড়িগুলোতে নিশ্চয়ই সাধারণ যারা বাসিন্দা তারা রয়েছেন, তারা এখনো অবধি রয়েছেন, হঠাৎ যদি কিছু হয়ে যায় তাদের কি হবে? তারা দুর্ভাগ্য, তারা কলকাতা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের এটাই হচ্ছে দুর্ভাগ্য যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এখন হেলানো বাড়ির ছাদে তারা থাকতে হবে এবং দরকার হলে বাড়ি চাপা পড়ে পড়তে হবে। চটি বেশি চাটলে পরে তার পরিণাম কি, তার কলকাতার এই হেলানো বাড়ির মালিকেরা, হেলানো বাড়ির বাসিন্দারা বুঝুন। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি ওইখানকার বাসিন্দারা তারা কয়েকজন বলছেন যে নাকি মেয়র বা পুরসভা থেকে এসে বলে গেছে বাড়ি ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দিতে হবে, তারা থাকবে কোথায়? এই প্রশ্নগুলো উত্তর কে দেবে? ঠিকই তো, মাথা গোজার যখন ঠাঁই তারা নিয়েছিল তখন তো তাদের দেখা উচিত ছিল এক সময় যে এই বাড়িগুলির নির্মাণ বৈধ কিনা। যদি বাড়িগুলির নির্মাণ বৈধ না হয়, অবৈধ নির্মাণে তারা সেই সময় প্রবেশ করে থাকে, এখন তার ফল ভুগতে হবে। তার ফলে শুধু যে মেয়র পরিষদ, তৃণমূলের নেতা মন্ত্রীরা সব ব্যাপারে যুক্ত তা না, বাসিন্দাদের কিন্তু বললে হবে না যে আমি ট্যাক্স দেবো না,
আমার কোনো রকমের বেআইনি নির্মাণে আমি ঢুকে পড়ছি, তখন কিন্তু তাদেরও ভাবা উচিত ছিল যে সঠিক জায়গায় সঠিক প্রমোটারের কাছে আমরা ঠিক বাড়ি নিয়ে ঢুকছি কিনা। কিন্তু এটাও ঠিক, বহু সাধারণ মানুষ থাকেন যাদের অজ্ঞতার কারণকে এই প্রমোটাররা কাজে লাগায় এবং ঠকিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষগুলি ঠকেছে, একজন দুজন হয়তো সচেতনভাবে এইসব জায়গায় গিয়ে এখন তাদেরকে পস্তাতে হবে, এছাড়া উপায় নেই। বা পুরসভা অনুযায়ী যদি বাড়ি ভেঙে ফেলা হয় তাহলে বিকল্প বাসস্থান কোথায় তাদের? না, পুরসভা এখন তো সব দায় পুর পরিষদের মেয়র, পুরো প্রশাসনকে, মেয়রকেই নিতে হবে। এক একটা বাড়ি যদি ভেঙে ফেলে, এক একটা বাড়ি নিতে তাদের কয়েক লক্ষ টাকা করে তাদেরকে দিতে হয়েছে। যদি বাড়ি ভেঙে ফেলতে হয়, প্রত্যেকে সঠিক পুনর্বাসন দিতে হবে।